প্রাণ জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, কি বলবো। ছোটবেলায় সেই প্রথম পাঠ্য বইয়ে পড়া কেদারনাথের পথে, আর সেই তখন থেকেই এই যাত্রাপথ নিয়ে মনের ক্যানভাসে আঁকিবুকি করেছিল আমার শিশু মন। আজ সেই স্বপ্নের বাস্তবায়নের দিন। শরীরে উত্তেজনার পারদ আজ যেমন গগনচুম্বী, ঠিক তেমনি মহাদেবের দর্শন পাওয়ার আনন্দে বিভোর আমার এই মন। মনের সব কষ্ট, শোক, তাপ আজ যেন এক লহমায় ঘুচে যাবে আবার একবার মহাদেবের দর্শন পেলে। ব্যাকুল এই মন তাই হাজারো প্রতিকূলতা কাটিয়ে কলকাতা থেকে ছুটে এসেছে এই দুর্গম পথে। বিগত পর্বগুলিতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে হরিদ্বার এবং পরবর্তীকালে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড পৌঁছেছিলাম। গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার ট্রেক করে পৌঁছেছিলাম কেদারনাথ বেস ক্যাম্পে। সেই রাতে কেদারনাথ বেস ক্যাম্পেই কাটিয়েছিলাম GMVN এর নন্দী কমপ্লেক্সে। সেই অভিজ্ঞতাও শেয়ার করব এই পর্বে। তো চলো সেই সব গল্প নিয়েই আজকের পর্ব শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 6 তারিখ, 6 নভেম্বর 2023। আমি রয়েছি এই মুহূর্তে কেদারনাথের GMVN এ, ঠিক আছে, GMVN ক্যাম্পে রয়েছি। তো কেদারনাথ সম্বন্ধে তো অনেক কথাই বলার আছে, প্লাস হেলিকপ্টার বুকিং, তারপর কি ভাবে তোমরা আসতে পারো, সেই সমস্ত কিছু নিয়ে বলার আছে। বাট তার আগে, সবার আগে বলার যেটা আছে সেটা হচ্ছে, এর আগের পর্বে তোমরা দেখেছো গৌরীকুণ্ডতে GMVN এর কত সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থাপনা সব কিছু। কিন্তু এখানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমি এতটা এক্সস্টেড। তাও ফাইনালি 5 ঘন্টা ঘুম হওয়ার পরে একটু ফ্রেশ লাগছে। এখানে চরম অব্যবস্থা, মানে কিছু নেই আর কি। মানে কেদারনাথ, সত্যি কথা বলতে গেলে, হ্যাঁ সেই টপিকে পরে আসবো, যে কেদারনাথ পুরোপুরি একটা ব্যবসার আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। মানে এখানে শুধুমাত্র কি বলবো, মানুষের ফিলিংস নিয়ে, মানুষের ভক্তি নিয়ে, সব কিছু নিয়ে ব্যবসা হচ্ছে, আর কিছু হচ্ছে না এখানে GMVN এ। মানে যাচ্ছে তাই অবস্থা। তোমাদেরকে আমি বাথরুমগুলো দেখাবো। ইউটিউবে আমি কোনো ভিডিও দেখিনি যেখানে GMVN এর এই যে ক্যাম্প আছে, GMVN ক্যাম্প, তাদের ব্যবস্থা কি আছে না আছে সেই নিয়ে কেউ কিছু কথা বলেছে। অনেক বড় বড় ব্লগারকে দেখেছি, তারা কোনো ভিডিও বানায়নি, কিন্তু আমি বানাবো। তো আমার ভিডিওই একমাত্র থাকবে ইউটিউবে। তোমাদেরকে আগে দেখাই, হ্যাঁ তোমাদেরকে আগে দেখাই যেখানে আমি রয়েছি সেই টেন্টটা কিন্তু ঠিক আছে, মোটামুটি টেন্টটা ঠিক আছে। এই যে আমার মাথার ওপরে দেখতে পাচ্ছ আমার মোবাইল চার্জে দেওয়া আছে, এই একটাই চার্জিং পয়েন্ট রয়েছে। গোটা টেন্টে মোটামুটি 10টা মতো বেড দেওয়া থাকে, ঠিক আছে। এই তার মধ্যেই তোমাদেরকে এভাবে শুতে হবে। এইবার আমি দেখাচ্ছি যেটা গন্ডগোলের যে জিনিসগুলো, সেগুলো দেখো। শুধুমাত্র টেন্টটা আগে দেখে নাও। তো এই হচ্ছে টেন্ট, ঠিক আছে। সে ছোটোবেলায় বরফের দেশ ইগলু নিয়ে পড়েছিলাম, ওরম টাইপের একটা সেট আপ। এই যে দেখো, এই রয়েছে। এবার তোমাদেরকে যেটা দেখাই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই ঠান্ডায় এই মুহূর্তে কিন্তু -6 ডিগ্রি, এই মুহূর্তে -6 ডিগ্রি টেম্পারেচার। তার মধ্যে এই তো ম্যাট্রেস দিয়েছে, কোনো লেপ কম্বল কিছু নয়।
এটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট সেকশনে জানিও। এরকম একটা জিনিস দিয়েছে, একটা বস্তা টাইপের একটা জিনিস দিয়েছে, একেবারে ঠান্ডা মানে না বলবো না, কিন্তু লেপ কম্বল এসব দিলে পরে ভালো হতো। এইটার মধ্যে মানে আমি যেহেতু লম্বা মানুষ, খুব অসুবিধা। এইখানে কি হয়, তোমাকে এর ভেতরে পুরো ঢুকতে হবে, মানে এটা হচ্ছে মানুষের ঢোকার একটা জিনিস, মানে আমরা যেরকম জিনিসপত্র একটা মানে বিন ব্যাগে ভরি সেরকম টাইপের, এটা হচ্ছে মানুষের বিন ব্যাগ। তো এখানে ঢুকতে হবে, এখানে ঢুকে এখান দিয়ে এই চেনটা লাগাতে হবে, এই পুরো চেন লাগাতে হবে, লাগিয়ে তারপর ভেতরে হাত পা জড়ো করে মুঠো হয়ে বসে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে। এই হচ্ছে পুরো ব্যাপার। আর বাইরের বাথরুমটা দেখলে মানে কি বলবো, আই এম ভেরি সরি, বাইরের বাথরুমটা তোমাদেরকে একটু দেখাবো, আর না দেখালে এদেরকে এক্সপোজ করা হবে না, ঠিক আছে? তো একটু দেখাবো, একটু দেখো সুন্দর করে। এই হচ্ছে ওয়াশরুম, দেখাচ্ছি তোমাদের। এই এরকম এক বালতি জল নিলাম, এই এক বালতি জল 100 টাকা, এক বালতি গরম জল। হ্যাঁ, এভাবেই সব চলছে। এখানে সবাই এক বালতি করে জল নিচ্ছে 100 টাকা দিয়ে, আর নিজের স্নান টান যা করার সব করতে হবে এর মধ্যেই। তো এখন বাজে সকাল 8:45। তো এই হচ্ছে টেন্টগুলো দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ওয়াশরুম আর শাওয়ার চেম্বার। শাওয়ার চেম্বার বলাটাও মানে এটা অপমান করা হবে, আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে থেকে। এই হচ্ছে টেন্ট কলোনি নন্দী বেস ক্যাম্প 1। এখন আর 1 আর 2 বলে কিছু নেই, একটাই আছে, নন্দী বেস ক্যাম্প GMVN এর। সমস্যা হচ্ছে একটাই, যে যেহেতু এটা GMVN সেই জন্য পরিষেবা একটু ভালো হওয়াটা দরকার ছিল। সহজ কথা হচ্ছে, প্রত্যেক বেডে তুমি 200-300 টাকা বেশি নাও, কিন্তু একটু হাইজেনিক হোক ব্যাপারটা, এত আনহাইজেনিক কি বলবো তোমাদেরকে। দেখাই, হেলিকপ্টার জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে। দু সাইডে দু রকম। এটা হচ্ছে বাথরুম, বাথরুমের অবস্থাটা দেখে নাও একবার। হচ্ছে বাথরুম, না আছে কোনো ট্যাপ না কিছু, সব ইন্ডিয়ান স্টাইল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই হচ্ছে জলের জায়গা, এখান থেকে জল ভরে নিয়ে তারপর বাথরুম করতে হয়। স্নানের জায়গা এখানে কিছুই নেই, শুধুমাত্র বালতি মগ নিয়ে ভেতরে ঢুকে চান করে নাও। ক্লিপিংটা শুধুমাত্র শম্পার জন্য। আজকে শম্পার গিফট করা এই শার্টটা পরে পুজো দেব। প্রাণ জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। ও অসাধারণ অসাধারণ, ছোট কাশ্মীর লাগছে একেবারে, স্বর্গের দরজা এখান থেকেই শুরু, ঠিক আছে? এই সমস্ত মানে এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স ক্যাম্পে যা যা হয়েছে সব কিছু ভুলে যাচ্ছি শুধু এই সৌন্দর্য দেখে। অসম্ভব ভালো লাগছে। তার মধ্যে রোদটা বেরিয়েছে, মানে এর বিউটি ডাবল হয়ে গেছে। চা কিন্তু খুব ভালো, 30 টাকা করে চা, খুবই এক্সপেন্সিভ, কিন্তু চাটায় আদা, এলাইচি, লবঙ্গ সব দিয়েছে, বেশ ভালো। এর আগের ভ্রমণ সিরিজে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড চোপতা, আর তার সাথে অবশ্যই দেখিয়েছিলাম বাবা তুঙ্গনাথের মন্দির, যা হলো পঞ্চকেদারের একটি কেদার। তুঙ্গনাথের সাথে সাথে দেখিয়েছিলাম চন্দ্রশিলা। তুঙ্গনাথের কাহিনী বিবরণের সময় তোমাদের বলেছিলাম পঞ্চকেদারের গল্প। তো চলো আরো একবার বলে দিই পঞ্চকেদারের ইতিহাস। পঞ্চকেদারের ইতিহাস মহাভারতের পৌরাণিক নায়ক পাণ্ডবদের আধ্যাত্মিক যাত্রার সাথে সরাসরি সম্পর্কিত। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পাণ্ডব এবং কৌরবদের যে লড়াই হয়
তাতে যে রক্তপাত ঘটেছিল তাতে পঞ্চপাণ্ডব অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিল। ভাতৃহত্যা এবং ব্রাহ্মণ হত্যার পাপের প্রায়শ্চিত্ত করতে পঞ্চপাণ্ডব তাই তাদের স্ত্রী সহ অর্থাৎ দ্রৌপদীকে সঙ্গে করে ভগবান মহাদেবের সাথে দেখা করতে হিমালয়ের পথে যাত্রা করেন। মহাদেব অত্যন্ত রুষ্ট ছিলেন পাণ্ডবদের ওপর, তাই তিনি দেখা করতে চাননি। সবার প্রথমেই যেই শহরে পঞ্চপাণ্ডব প্রবেশ করেছিলেন তা হল মহাদেবের অত্যন্ত প্রিয় শহর বেনারস। কিন্তু মহাদেব নিজেকে আড়াল করে নেন। মহিষের ছদ্মবেশ ধারণ করে তিনি নিজেকে গুপ্ত কাশীতে আড়াল করে নেন। কিন্তু পঞ্চপাণ্ডবের ভীম ওনাকে চিনতে পেরে যান এবং তখন তাকে তাড়া করতে লাগেন। তখন তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেমন কেদারনাথে মহিষের কুচ, ধর মদমহেশ্বর, বাহু তুঙ্গনাথ, রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে লোম পাওয়া যায়। পাণ্ডবদের দ্বারা নির্মিত মন্দিরটি কেদারনাথে ছিল, যা ভারতে বর্তমান 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। চলেছি সামনে, আবার মুর্শিদাবাদে একটা গ্রুপের সাথে আলাপ হলো। অসাধারণ লাগছে, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেছে আজকে। মানে কি বলবো, মানে এটা যারা বাবার ভক্ত, মানে চোখে জল চলে আসে, গায়ে কাটা দেয়, ঠিক আছে, একটা গুজবাম্পস ফিল করবে, একটা অদ্ভুত এনার্জি ফিল করবে এখানে ঢুকতে ঢুকতে। অ্যাকচুয়ালি এই দেবভূমি উত্তরাখণ্ডের বাতাসেই একটা শান্তি আছে, অদ্ভুত শান্তি আছে। যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, একটি দরজা কোনোদিনও বন্ধ হয় না, আর তা হলো আমার মহাদেবের দরজা। যখন জীবনের ঘাত প্রতিঘাতে ক্লান্ত হয়ে যাবে, হয়তো বাঁচার ইচ্ছাটুকুও চলে যাবে, শুধু চোখ বন্ধ করে আমার মহাদেবকে স্মরণ করবে। এক অদ্ভুত শক্তির সঞ্চার হবে তখন মনে এবং শরীরে। তাহলে আজকে ডেটটা মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে 6 তারিখ, 6 নভেম্বর 2023। আজকে স্বপ্ন পূরণের দিন। আজ ঢুকছি বাবা কেদারনাথের দরজায়। তো যাব, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। সকালবেলা কোনো আরতি হয় না, সন্ধ্যেবেলা হয়। তো এখন তোমাদেরকে পুরো দর্শন করাবো, যতটা পারবো দর্শন করাবো। যাই, ঢুকি এখন। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। কেদারনাথে হেলিকপ্টারে করে এলে এখানেই তোমাদেরকে নামাবে। এখান থেকে সামনে মোটামুটি 500 থেকে 600 মিটার মতো ডিস্টেন্স আছে, ঠিক আছে। দেখছো সমস্ত হেলিকপ্টারগুলো ল্যান্ড করছে এখানে। এগুলো ফাটা থেকে আসতে পারে, গুপ্তকাশী থেকে আসতে পারে, বা শীর্ষ থেকে আসতে পারে, ঠিক আছে। তো সেই সম্বন্ধে ডিটেলস তোমাদেরকে জানাবো। দারুণ লাগছে, দারুণ, একটা দারুণ সকাল কাটাচ্ছে। ওইখানে একটা ল্যান্ড করে, আবার এখানে আরেকটা হেলিকপ্টার ল্যান্ড করে, দুখানা আছে জায়গা। যখন টেক অফ করবে তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশনটা ভেরিফিকেশন হবে, ঠিক আছে। কিউআর কোডটা বোধহয় স্ক্যান করবে, দেখা যাক কি করে, তোমাদের জানাচ্ছি। চোখ রাখো বং ক্রিয়েটের অরিত্রতে, তার কারণ এর পরের পর্বে তোমরা জানতে পারবে হেলিকপ্টার বুকিং অথবা GMVN অনলাইন বুকিং সম্পর্কে বিস্তারিত তথ্য।
যে কিউআর কোডটা আছে যাত্রা রেজিস্ট্রেশন করার পরে সেটাকে স্ক্যান করে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবে। দর্শন স্লট এখানে মেনশন আছে, কখন স্ক্যান করেছে সেটাও মেনশন আছে। দেখো উত্তরাখণ্ড ট্যুরিজমের, দেখতে পাচ্ছ? ভীষণ সহজ পদ্ধতি, কিছুই না, এটা ভালো, এটা ভালো ইনিশিয়েটিভ। আর এর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে সবসময় হার্ড কপি আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মোবাইলে পিডিএফটা ক্যারি করবে তাহলেও হবে, জাস্ট কিউআর কোডটা ওরা স্ক্যান করে। এখান থেকে দেখতে পাচ্ছ দর্শন পাচ্ছি করালাম ওই যে গেটটার ওপার থেকে, আর এপার থেকে প্রচুর প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে। तुम ले रहे हो ना प्रसाद? हाँ ले रहा हूँ भैया। अच्छा 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 ठीक है। भैया भी ब्लॉग बना रहे हैं। हाँ तो ये है, ये कितने का? ये 1100 रुपये का, और ये है 500 का। ये 500। এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি 201 টাকার প্রসাদ। তো এটাই এখন বাবার পায়ে, জাস্ট বললো যে বাবার পায়ে ঠেকিয়ে নিজে মন্ত্র উচ্চারণ করে নামগোত্র দিয়ে নিজে যদি মন্ত্র আনি তাহলে আমি পুজো করতে পারবো। মানে এরকম আলাদা করে পুজো দেওয়ানো যাবে না, বাট তাও ঠিক আছে, এটা নিলাম। আমি তো সব মন্ত্রই মোটামুটি জানি, তো করে নেব নামগোত্র দিয়ে। চলো যাওয়া যাক, যতটুকু পারবো তোমাদেরকে সবটাই দেখাবো। লাইনে দাঁড়িয়েছি, আর এই লাইন মোটামুটি 300 মিটার থেকে 400 মিটার দূরত্ব অবধি রয়েছে। ঠিক আছে, পেছন থেকে শুরু হয়েছে, আর এই যে দেখো কত দূর অবধি চলেছে, এই যে লাইন দেখো। ঠিক আছে, লম্বা লাইন, কিচ্ছু করার নেই, কিন্তু বাবার দর্শন পাওয়ার জন্য এই লাইনটা দেওয়াই যায়। এই যে এত চড়াই পেরিয়ে এত প্রতিকূলতা কাটিয়ে মন্দিরে পৌঁছালাম, বিশ্বাস করো মন্দির প্রাঙ্গণে যেই পৌঁছালাম যেন সব ক্লান্তি এক নিমেষেই কেটে গেল। না, শুধু বলার জন্য বলছি না, মনে হবে এত ভিড়েও যেন সেখানে আর কেউ নেই, শুধু তুমি আর তোমার মহাদেব। মহাদেব যেন বলছেন যে নিজের সব দুঃখ কষ্ট আমায় বল। খুব মন করবে মহাদেবকে স্মরণ করে চোখের জলে নিজের সব দুঃখ কষ্ট মহাদেবকে বলতে। মনে এমন একটা শান্তি আসবে যা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, জানি না আজকে স্নোফল পাবো কিনা, এটা আশায় আছি যদি পাওয়া যায়। লাইন তো বিরাট, আর লাইন খুব স্লোলি মুভ করছে। স্বপ্ন সত্যি হতে আর কিছুক্ষণের অপেক্ষা। বাবার মন্দিরের দর্শন পেয়ে গেছি, এখন শুধুমাত্র জ্যোতির্লিঙ্গের দর্শন হওয়া বাকি। দেখো ভেতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, ভেতরটা দেখাতে পারবো না, তোমাদেরকে বাইরে থেকে যতটা পারবো দেখাবো। ঠিক আছে,
লম্বা লাইন, মোটামুটি লাইনে দাঁড়িয়েছি তাও 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা তো হুয়া হোগা না, 2 ঘন্টা হয়ে গেল। আমি ঠিক ওই দোকানটা থেকে জিলিপি নিয়ে এলাম। এই যে আমার আঙুল সোজাসুজি যে দোকানটা আছে, এই দোকানটা থেকে জিলিপি নিয়ে এলাম। দারুণ লাগলো কিন্তু এই জিলিপি খেতে। দেখে নাও, তোমাদেরকে সবই দেখিয়ে দিই। দেখো, তিওয়ারির দোকান মনে হচ্ছে এটা। হ্যাঁ, দেরাদুন ব্রাঞ্চ কেদারনাথ, ঠিক আছে। মানে এদের মনে হচ্ছে একটা চেন রেস্টুরেন্ট। এখান থেকে জিলিপি খেলাম, দুর্দান্ত লাগলো। 100 গ্রাম জিলিপি 50 টাকা। এখানে ছোটোখাটো এরকম অনেক দোকান আছে যেখানে পাকোড়া, জিলিপি অনেক কিছু পাওয়া যায়। গৌরীকুণ্ডে কিন্তু অপশান কম, বরং এখানে দেখছি মন্দিরের কাছাকাছি অপশান বেশি। এখানে দেখো পাঞ্জাবি হোটেল রয়েছে, এখানে ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ সমস্ত খাবার দাবার রয়েছে, সবই কিন্তু পিওর ভেজ। হ্যাঁ, আর এখানে দেখো টুকটাক মেডিসিনের দরকার পড়লে পরে এখান থেকে তোমরা মেডিসিন নিতে পারো। আর ছোটোখাটো এরকম শোপিস নেওয়ার মতো অনেক জায়গা রয়েছে, ঠিক আছে। এখান থেকে রুদ্রাক্ষ নিয়ে তোমরা শুদ্ধিকরণও করিয়ে নিতে পারো। ভেতরে গর্ভগৃহের ভেতরে বসে পূজা পাঠ করিয়ে তারপর তোমরা সেই রুদ্রাক্ষ ধারণ করতে পারো। তো এখন এই হচ্ছে অবস্থা। নোটিস করো, এইগুলো মানে আনএক্সেপ্টেবল। এই যে এত নোংরা পড়ে আছে, কেউ বোতল ফেলে রেখে দিয়ে গেছে মন্দির প্রাঙ্গণে, কেউ চায়ের কাপ, মানে এখানে মন্দিরের বাইরে এখানে জুতো পরে রয়েছে, কেউ জুতো পরে এখানে রিলস বানাচ্ছে, ঠিক আছে। কি নোংরা ওই জায়গাটা দেখো, ঠাকুরের জায়গায় এত নোংরামো। একটু পয় পরিষ্কারভাবে থাকতে কি ক্ষতি হয়? তার মানে মনে শ্রদ্ধা নেই? মনে শ্রদ্ধা থাকলে এইগুলো করা যায় না। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মিসম্যানেজমেন্ট। এখানে কোনো সিকিউরিটির লোক নেই, এখানে কোনো স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস নেই যে ময়লা ফেললে ফাইন হবে অ্যান্ড অল, এইসব কিচ্ছু নেই। Ajay exclusive. মোটামুটি 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন একেবারে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। লাইনটা রাখতে বলেছি প্রণবকে, তো ও রেখেছে লাইনটা। তো একদম কাছাকাছি পৌঁছে গেছি, তাই তোমাদেরকে চারপাশটা একটু দেখাচ্ছি, ঠিক আছে। এখানে মেঘ করেছে, স্নোফলের চান্সটা একটু কম, ঠিক আছে, কিন্তু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তো আজকে আমার স্বপ্ন পূরণ হলো, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আর কি বলবো, মানে স্পিচলেস, পুরোপুরি স্পিচলেস। আরে স্নোফল শুরু হয়ে গেছে এখানে, চারপাশের পরিবেশ পুরো বদলে গেছে। স্নোফলের পর থেকে সবাই পাম্পড আপ, একটা আলাদাই একটা পজিটিভ এনার্জি সঞ্চার হয়েছে। দুর্দান্ত লাগছে গাইস, দুর্দান্ত লাগছে। বাবার অশেষ কৃপা, সুদূর কলকাতা থেকে কেদারনাথে এসে মানে এই জ্যোতির্লিঙ্গ দর্শন প্লাস স্নোফল দেখা দুটোই হলো। समोसा खा रहे, समोसा खाচ্ছি।
देखो पूरा जैकेट देखो मेरा, पूरा जैकेट। हर हर महादेव। देखो स्नोफॉल देखो पहले, ठीक है, और उसमें गर्मा गर्म समोसे। चलो अनोखा एक्सपीरियंस हो रहा है यहाँ पे। चलो बहुत ज्यादा। तो गाइस अभी हम लोग समोसा खाने की बात की। যে কোনো মন্দিরের মতোই এই মন্দিরেও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কড়াভাবে নিষিদ্ধ। মন্দিরের ভেতর প্রচণ্ড ভিড় ছিল। আমি আমার সকল দর্শকবৃন্দকে বলবো যে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করবে না এবং জায়গাটির ধার্মিক গুরুত্বটা অব্যাহত রাখবে। চল এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সেই জায়গা যেখানে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি স্থাপন করা হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির দর্শন করতে যান, তখন 5ই নভেম্বর 2021 উনি কেদারনাথ মন্দির চত্বরে আদিগুরু শঙ্করাচার্যের 12 ফিট উচ্চতার মূর্তি উন্মোচন করেন। এই দিন কেদারনাথ মন্দিরে বেশ কিছুক্ষণ আরাধনা করতেও দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত উল্লেখ্য, 2013 সালে উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যায় আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনরায় নির্মাণ করা হয়। 8ম শতাব্দীর দ্রষ্টা আদিগুরু শঙ্করাচার্য কেদারনাথেই মোক্ষ লাভ করেছিলেন। এই মূর্তি অরুণ যোগীরাজ সহ মোট 9 জন শিল্পী মিলে 1 বছর ধরে তৈরি করেছেন। জানা গিয়েছে এই মূর্তি কেদারনাথ মন্দিরের পাশে স্থাপন করা হয়েছে। পাণ্ডবদের দ্বারা নির্মিত মন্দিরটি কেদারনাথে ছিল, যা ভারতে বর্তমান 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। পরবর্তীকালে ভারতবর্ষে যখন হিন্দু ধর্মের আধিপত্য বেড়ে উঠেছিল, ঠিক তখনই হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আদি গুরু শঙ্করাচার্য বেনারস থেকে হরিদ্বার হয়ে এই পথে যাত্রা করেছিলেন এবং হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। প্রসাদের সাথে এরকম একটি ছোট্ট জার তোমরা পাবে এবং দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে এই পবিত্র কুণ্ড থেকে জল সংগ্রহ করতে একদমই ভুলবে না। এই জল সারা বাড়িতে এবং নিজের সিংহাসনে অবশ্যই ছড়িয়ে দেবে। এখন বাজে বিকেল 5টা 15, ঠিক আছে। মন্দির সেজে উঠেছে, সন্ধ্যা আরতি হবে একটু পর থেকে, 1 ঘন্টা পর থেকে। চেষ্টা করবো ততক্ষণে যদি ভৈরব বাবার মন্দির দর্শন করে আসা যায়। চলো এবার কেদারনাথ মন্দিরের আরো একটি দর্শনীয় স্থান তোমাদেরকে দেখাই। 2013 সালের বিধ্বংসী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তীর্থক্ষেত্র। মনে করা হয় গত 100 বছরেও এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আর আসেনি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রবল জলের তোড়ে আশেপাশে সব কিছু ভেসে গেলেও তেমন কোনো আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে। একটি অতিকায় পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের পেছনের মন্দিরকে আড়াল করে দাঁড়ায়। এই পাথরের জন্যই ওপরের চোরাবালি তাল থেকে উপচে আসা প্রবল জলের তোড় সরাসরি মন্দিরের গায়ে আঘাত করতে পারেনি এবং এই পাথরটিকে ভীমশিলা বা ঈশ্বরের পাথর বলা হয়ে থাকে।
স্বয়ং ঈশ্বর কেদারনাথ মন্দির রক্ষা করার জন্য ভীমশিলা পাঠিয়েছিলেন বলে মনে করা হয়। 2013 সালের 16 জুন যখন প্রবল জলস্রোত এসে আছড়ে পড়েছিল কেদারনাথে, তখন প্রাণে বাঁচতে বহু মানুষ কেদারনাথ মন্দিরের ভেতরে আশ্রয় নেন। ভারতীয় সেনা হেলিকপ্টার নিয়ে এসে তাদের এয়ারলিফট না করা পর্যন্ত তারা সেখানেই আটকে থাকেন। ভীমশিলা মন্দিরকে রক্ষা করায় তারা প্রাণে বেঁচে যান, না হলে হতাহতের সংখ্যা আরো অনেক বেড়ে যেত। কিন্তু মন্দির থেকে ঠিক কয়েক মিটার দূরে এসে দাঁড়িয়ে পড়ে 12 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া ভীমশিলা। বর্তমানে কেদারনাথ মন্দিরের একটা অংশ বলেই ধরা হয় এই ভীমশিলাকে। আরতি শুরু হয়ে গেছে, তো তোমাদেরকে আজকে বাবা কেদারের আরতি দেখাবো, দেখতে থাকো শুধু। চলেছি এখন ভৈরব বাবার দর্শনে। এই পথে আসার সাহস কিন্তু খুব কম মানুষই করেন, তবে কেদার বাবার দর্শন কমপ্লিট হয় ভৈরব বাবার দর্শন করলে, এটা কথাতেই আছে। কারণ ভৈরব বাবা মানে হচ্ছে মহাদেবীরই আরেক রূপ। দেখো এই রাস্তা দিয়ে আমরা চলেছি, ওই সামনে চলেছে তরুণ, ঠিক আছে। তো এখন এই বিপদসংকুল রাস্তা পেরিয়ে চলেছি ভৈরব বাবার দর্শনে। আমাদের মধ্যে একজন নিচে আছে, বাকি সবাই আমরা ওপরে উঠছি এখন। খুব কম মানুষই রয়েছে এই পথে, জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার বলতে পারো কেদারনাথের মন্দির থেকে। এখান থেকে দেখো কেমন লাগছে নিচটা। বলা হয় ভৈরব মন্দির দর্শন না করলে কেদারনাথের যাত্রা সম্পূর্ণ নয়, তাই বেরিয়ে পড়লাম ভৈরব বাবার দর্শনে। জানলে হয়তো অনেকেই অবাক হবে, একই মহাদেবের অনেক রূপ বর্তমান, এবং তারই মধ্যে একটি রূপ হলো এই ভৈরব বাবার রূপ। সাধারণত মহাদেবের সঙ্গে নন্দী ভগবানকে দেখা গেলেও ভৈরব বাবার বাহন কিন্তু কুকুর। आप पहुंचे हैं भैरव बाबा के मंदिर, जो केदार बाबा का मंदिर है। वहाँ से 1.5 किलोमीटर की चौड़ाई में ये मंदिर है। कहा जाता है कि आपका ये जो दर्शन है, केदार बाबा का दर्शन, ये पूरा नहीं होता है अगर आप भैरव बाबा का दर्शन ना करो तो।
तेल डालते रखेंगे, कंटिन्यू चलता रहता है। ये है भैरव बाबा, उसको कभी ये नहीं करता बंद। एक महादेव का बहुत सारे रूप, बाबा तुंगनाथ, बाबा भैरवनाथ, बाबा काल भैरव, बाबा केदार, सब महादेव का रूप है। हर हर महादेव, हर हर महादेव। बाबा भैरवनाथ की जय। बाबा भैरवनाथ की जय। दो थर्मल वायर डाल दो, थर्मल वायर पहन के रखा हूँ। ये हो भैरव बाबा। অনেক স্মৃতি ও বাবার আশীর্বাদ সাথে নিয়ে এবার রওনা দেব গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ড থেকে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ, কারণ সোনপ্রয়াগ থেকে পরের দিন ভোর 5:30টায় আমার বাস ছিল হরিদ্বারের। গুড ইভিনিং। 8:30টার সময় আমরা ট্রেক করা স্টার্ট করেছিলাম। কোথা থেকে ট্রেক করা স্টার্ট করেছি? আমাদের যে নন্দী কমপ্লেক্স ছিল, যে বেস ক্যাম্প, সেখান থেকে আমরা স্টার্ট করেছি। আমরা যে টেন্টে ছিলাম সেখান থেকেই স্টার্ট করেছি। তো আনন্দের বিষয় হচ্ছে এখন বাজে 8:50, 20 মিনিটে আমরা কিন্তু 2 কিলোমিটার নেমে চলে এসেছি। নামতে কিন্তু একদম কষ্ট হচ্ছে না, ঠিক আছে? তো अभी बोलो कैसा लग रहा है? यहाँ पे तो बिल्कुल तकलीफ नहीं हो रहा है। बिल्कुल नहीं, रिटर्न जाने में तकलीफ नहीं हो रहा है, बाकी जाने में बहुत प्रॉब्लम हो रहा है। जाने में बहुत प्रॉब्लम हो रहा है। अभी लिंचोली तक मुझे लगता है बहुत इजीली ट्रेक करके पहुंच जाएंगे लिंचोली तक। দেখতে हैं কটার মধ্যে পৌঁছাই আমি দেখি, তোমাদেরকে জানাবো। এখন অ্যাকচুয়ালি বিশেষ কিছু দেখাবার নেই, চারপাশটা পুরো তো অন্ধকার, সেরকম কিছু দেখাবার নেই। একটু গ্লুকোজ খাবো আর যাব, ঠিক আছে? আমাদের গ্রুপ অ্যাকচুয়ালি একটু ভেঙে গেছে, দুজন মানুষ সামনে চলে গেছে, তো আমরা এখন দুজন রয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো মহাদেবের নাম নিয়ে हर हर महादेव, हर हर महादेव। 11 बजने वाले हैं, 3 मिनट बाकी है 11 बजने में। এখন বাজে 10:57। এই আমরা বসে আছি, ঠিক আছে? তো আগুনে এখন হাত সেকছি, ঠিক আছে? একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে বেশ চারপাশটা। এখানে লিঞ্চলির পর থেকে টেম্পারেচারটা একটুখানি বেড়েছে, ঠিক আছে? মানে ঠান্ডাটা একটু কমেছে। তো এখনও মোটামুটি 3 কিলোমিটার বাকি রামবাড়া আসতে। এখানে চা বললাম, ঠিক আছে? চা খাবো, দেখি চাটা কেমন বানায়, কারণ এখানে সব জায়গাতেই চা মোটামুটি ভালোই বানায়। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখছো? ওই জায়গায় -4 ছিল ওপরটায়। তো যাই হোক, আর সব মিলিয়ে মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে। এইভাবে চলতে থাকলে 1:30, 1:45 বা ম্যাক্সিমাম 2টোর মধ্যে ঢুকে যাব আমি গৌরীকুণ্ডে। আবার গৌরীকুণ্ডে কিন্তু ক্লোকরুমে লাগেজ রাখা আছে GMVN-এ, ঠিক আছে? আর তোমাদেরকে ডিটেলসে কিছু কথা বলবো, চাটা নিই, তারপর মানে কেদারনাথ সম্বন্ধে কিছু কথা বলবো, আর GMVN সংক্রান্ত কিছু কথা বলবো। চলো চাটা আসুক আগে। হ্যাঁ, इसी टाइम पे तो ओमकारेश्वर टेम्पल में आ जाता है। আচ্ছা, চাটা কিন্তু ভালো, বাট যেরকম চা আমি ইয়েতে খেয়েছি, মানে আমাদের টেন্টের সামনে খেয়েছি, সেরকম চা নয়। ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালো। এবার যেটা বলা সেটা হচ্ছে, তুমি যদি মহাদেবের ভক্ত হও, অবশ্যই জীবনে একবার বা দুবার তো কেদারনাথে আসতেই হবে। কিন্তু তোমার কাছে যদি কি বলবো, রিল বানানো, ভিডিও করা বা কোনো কিছুতে কি বলবো, রিল ফিল বানিয়ে ভাইরাল হওয়া, এইসব ব্যাপার তোমার কাছে যদি মেইন অবজেক্টিভ হয়, তাহলে কেদারনাথে এসো না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 80% মানুষজন দেখলাম কেদারনাথে যারা আসছে, তারা কিন্তু ভক্তিতে আসে না, ঠিক আছে? আমি যা দেখি, তারা হচ্ছে মোটামুটি একটা কি বলবো, একটা মিশনে যেন একটা নামে, একটু ভাইরাল হওয়ার জন্য, একটু ফেম পাওয়ার জন্য তারা কেদারনাথে আসে। তো ওই ভক্তিটা যদি না থাকে, তাহলে কিন্তু কেদারনাথে এসো না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, কেদারনাথে কিন্তু মানে পুরোপুরি মানুষের ভক্তি, শ্রদ্ধা সবকিছু নিয়ে ব্যবসা হচ্ছে। ব্যবসা সব জায়গাতেই হয় কম বেশি, কিন্তু কেদারনাথে কিন্তু চরম বিশৃঙ্খলা, তার মধ্যে ব্যবসাটা যেন একটু বেশি হচ্ছে ভক্তি শ্রদ্ধার থেকে। তো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না, মহাদেবের স্থান তা নিয়েও কোনো কথা হবে না। আর আমি সত্যি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার মনের কি অবস্থা, মানে আমি কতটাই খুশি, ঠিক আছে? বা আমি মানসিকভাবে কতটাই তৃপ্ত, সেটা আমি বলতে পারছি না। কিন্তু একটা কথা বলবো,
সেটা হচ্ছে কেদারনাথে যেমন ভালো আছে তেমনি খারাপ জিনিসটাও আছে। জঙ্গল চট্টিতে আছি আমি এখন। তো এখান থেকে আর মোটামুটি 4.5 কিলোমিটার ধরে নেওয়া যেতে পারে। যেটা বলার জন্য আর কি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এই কেদারনাথের দর্শন সবার জন্য কিন্তু নয়, ঠিক আছে? আমি একটু থেমে থেমে কথা বলছি কারণ সামনে পাথরের রাস্তা, ঠিক আছে? ওই জন্য তো সবার জন্য নয়। আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে কালকে রাত্রেবেলা পৌঁছালাম। কালকে রাত্রেবেলা পৌঁছে তারপর সেখানে ওয়াশরুমে তো ওই অবস্থা দেখালাম, মানে কি করব বুঝে পাচ্ছিলাম না। তো এরকম সমস্ত কিছু হওয়ার পর রাত্রেবেলায় শুলাম 11টা নাগাদ। তারপর আবার 4টে 4:30 সময় উঠে পড়লাম। উঠে আজকে মোটামুটি বেস ক্যাম্প যেখানে ছিল সেখান থেকে গেলাম হচ্ছে মূল মন্দিরে, ঠিক আছে? মূল মন্দিরে গিয়ে 7 ঘন্টা লাইন দিচ্ছি, 7 ঘন্টা, 7 আওয়ার্স। 10টা থেকে 5টা কিন্তু, হ্যাঁ 10টা থেকে 5টা লাইন দিয়েছি। তারপরে আরতি দর্শন করেছি, ঠিক আছে? তারপর আবার 22 কিলোমিটার ট্রেক করে কিন্তু এখন নামছি নিচে। এটা সবার জন্য নয় কিন্তু, এটা আমি বারবার বলে দিচ্ছি। আর তোমরা যদি বলো তাহলে আমি ঘোড়া ছুটিয়ে টকবগিয়ে আসবো, তাহলে বলবো ওটা পাপ করা হচ্ছে। আর তোমরা যদি বলো যে না আমার ভাই প্রচুর পয়সা, আমি বড় লোক, আমি হেলিকপ্টারে আসবো, আসো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় না তীর্থ স্থানে ওইভাবে যাওয়া উচিত, কোনো তীর্থ ওভাবে আরাম করে হয়। যাই হোক, এটুকুই বলার ছিল আর কি। যাই এখন, সামনের রাস্তা বড়ই বিপদসংকুল। একটু দ্রুত গতিতে পা চালাচ্ছি। এই যে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে, ভৈরবনাথের মন্দির, আবারও দেখিয়ে দিলাম একবার। চলো, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় ভৈরবনাথ। চলো। আর এখানে বজরংবলীজি রয়েছেন, ঠিক আছে? পঞ্চমুখী বজরংবলীজি রয়েছেন এখানে, ঠিক আছে? আর এই যে নন্দী বাবা। চলো, সামনে এই রাস্তা। DJ Ajay exclusive